আসসালামু আলাইকুম ওয়া আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল। এই মুহূর্তে আমার সামনে যে পত্রিকাটা আছে সেটা নিউজ করেছে গ্যাস সংকটে ময়মনসিংহে ২০ কারখানায় ছুটি ঘোষণা। আরেকটা নিউজ দেখা যাচ্ছে আমাদের প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহিদুর রহমান বলেছেন কাউকে নিয়ে মিথ্যা বললে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। গ্যাস সংকটে কারখানায় উৎপাদন ব্যাহত, চাকরি হারানোর আতঙ্কে আছেন শ্রমিকেরা। আরেকটা নিউজ দেখা যাচ্ছে বাংলা ট্রিবিউন্স করেছে গ্যাস নেই, রাইস কুকারে ভাত বসাতেই বিদ্যুৎ চলে গেছে। সারাদিন অফিস করে বাসায় গিয়ে লিফট ইউজ করতে পারে না, 10-15 তলা বাসা হেঁটে হেঁটে উঠতে হয়, এমন নিউজ আমরা দেখেছি। শত শত কারখানা বন্ধ হয়ে গেছে, তেমন একটা নিউজ করেছে যমুনা টেলিভিশন। এখন জনগণের এই যে দুর্ভোগ, এই দুর্ভোগগুলা জনগণ কি চায়? তাহলে এই জনদুর্ভোগ কেন তৈরি হয়েছে? অনেক বছর তো এই ধরনের দুর্ভোগ মানুষ পায়নি। এর আগে একটা ভিডিওতে বলেছিলাম বাংলাদেশের রিজার্ভ $37 বিলিয়ন। বাংলাদেশে তেল, গ্যাস, বিদ্যুৎ এগুলো বাংলাদেশে উৎপাদন করে না, বিদেশ থেকে নিয়ে আসতে হয়। জাহাজে করে নিয়ে আসবে, এলএনজি টার্মিনালে লাগাবে, আলটিমেটলি সরবরাহ করবে। এভাবেই তো অনেক বছর ধরে চলেছে। রিজার্ভ দিন দিন বাড়তেছে, বিনিয়োগ হচ্ছে না, গ্যাসের সরবরাহ নাই, তেলের সরবরাহ নাই, বিদ্যুতের সরবরাহ নাই, শিল্পায়ন কীভাবে হবে? ট্যাক্স বাড়াচ্ছে, গ্যাসের দাম বাড়াচ্ছে, বিদ্যুতের দাম বাড়াচ্ছে, বেতন বাড়াচ্ছে, মুদ্রাস্ফীতি বাড়াচ্ছে, জনগণকে হুমকি দিচ্ছে। তাহলে দেশ কোথায় গিয়ে দাঁড়াবে? দেশ কোথায় গিয়ে দাঁড়াবে? সাংবাদিক মাসুদ কামাল একটা কথা বলেছেন, বিএনপির মতো ভয়ঙ্কর দলীয়করণ আমি আগের কোনো সরকারের আমলে দেখিনি। খুব সত্য কথা। বিএনপি ক্ষমতায় আসছে মাত্র 6 মাস হলো। এর আগে ইউনূস সরকারের সময়ও বিএনপি বেসিক্যালি দেশ চালিয়েছে, ইউনূসকে জাস্ট ইনস্ট্রাকশন দিয়েছে, সেটা আমরা এখন বুঝতে পারি। ডক্টর জাহেদ তায়েদের অথবা আমাদের অর্থ উপদেষ্টা কে ছিল না সালাউদ্দিন, এদের পেছনের রশি কোন জায়গাতে আটকা সেটা দেখতে পেয়ে। সুতরাং 2.5 বছরে বিএনপি সরকার দেশকে যেভাবে চালিয়েছে, ইউনূসের সময় ইউনূস তাও ব্যবস্থাপনা ভালো ছিল। প্রধানমন্ত্রীর জ্বালানি এবং অর্থ পরিকল্পনা উপদেষ্টা একটা কথা বলেছে, আগামী শীতে বিদ্যুৎ এবং জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে, সেটা সবাই জানে। প্ল্যানিংটা করতে হয় সর্বোচ্চ চাহিদার সময়, গ্রীষ্মের সময় প্ল্যানিংটা করতে হয়। যখন চাহিদা থাকবে না তখন তো অবস্থা উন্নতি হবে, সেটা বলার মতো আপনাকে তালেবর হওয়ার তো দরকার হয় না, সেটা সবাই জানে। বাংলাদেশের 20 কোটি মানুষ, সরকারকে প্ল্যানিং করতে হবে সবচেয়ে দরিদ্র হতদরিদ্র মানুষটাকে নিয়ে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেটার ব্যাপারে কোনো ব্যবস্থা না নিয়ে কী করছে? দ্রব্যমূল্য বাড়াচ্ছে, গ্যাসের দাম বাড়াচ্ছে, বিদ্যুতের দাম বাড়াচ্ছে, খাবারের দাম বাড়াচ্ছে, কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নাই, ইকোনমিতে কর্মচাঞ্চল্য আনার কোনো ব্যবস্থা না, বরং ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে। এক শিল্প কারখানার গার্মেন্টসের এক মহিলা বলতেছিল যে তারেক রহমানের দ্বারা দেশ চালানো সম্ভব হবে না। তিনি অটোরিকশা চালাচ্ছেন, গার্মেন্টসে তার কাজ করার কথা ছিল, অটোরিকশা তার চালাতে কষ্ট হচ্ছে, কিন্তু পরিবার চালানোর জন্য তাকে অটোরিকশা চালাতে হচ্ছে। জনগণের মধ্যে ক্ষোভ দিন দিন বেড়ে যাচ্ছে এবং এই ক্ষোভটা সামনে আরও বাড়বে। এবং সেজন্যই আমরা দেখতে পাই সরকার ধীরে ধীরে স্বৈরাচারী হয়ে উঠছে। এই যে ডক্টর জাহিদের যে কথা, তারা মিথ্যা কথা বলতে পারবে, তারা চুরিচামারি করতে পারবে, তারা চাঁদাবাজি করতে পারবে, লুট করতে পারবে, সরকার চালাতে পারবে না। দিনের ভোর দিনে দুপুরে প্রকাশ্যে ডাকাতি করবে, জনগণের সাথে বিদ্রোহের গণ অভ্যুত্থানের যেই চাহিদা সেগুলো নিয়ে বাটপাড়ি করবে। জনগণ কথা বলতে গেলে সেটাকে মিথ্যা কথা হিসেবে তারা
চালু করে দিবে এবং আইনের আওতায় নিয়ে আসবে। কোথায় যেন একটা নিউজ দেখেছিলাম যে হাসিনা সরকারের গত 17 বছরে গুম খুন নিয়ে নানা রকম আলোচনা হয়েছে। এখন ইউনূস এসে একটা আইন করেছিল, এখন বিএনপি ক্ষমতায় এসে আবার নতুন একটা ক্লজ যোগ করেছে যে পরিবারের কেউ যদি ঘুমের অভিযোগ আনে, সেটা যদি সে প্রমাণ করতে না পারে তাকে 5 বছরের জেল জরিমানার মুখোমুখি হতে হবে। তাহলে এই যে প্রতারণা জাতির সাথে, সুশাসনের নামে, গত 17 বছরে গণতন্ত্রের নামে, এগুলা জনগণ কি মনে রাখবে না? মনে রাখবে তো। এদিকে একটা খুব ভালো জরিপ আমরা পেয়েছি, সেটা করেছে কে? সেটা সেন্ট্রিস্ট নেশন করেছে। তাদের জরিপটা আমরা দেখেছি আইআরআই তাইআরআই নানা রকমের জরিপ করেছে, কিন্তু এই জরিপটা যথোপযুক্ত মনে হচ্ছে। তারা যেটা বলেছে সেটা হচ্ছে গিয়ে দেশের জনগণের 90% মানুষ ইলেকট্রিসিটি নিয়ে সরকারের উপরে প্রচণ্ড রকমের হতাশ। গ্যাসের দাম এবং বিদ্যুতের দাম, তেলের দাম, এগুলা নিয়ে 80% মানুষ হতাশ। দ্রব্যমূল্য নিয়ে 70% মানুষ হতাশ। জনগণের যে ভোগান্তি, চাঁদাবাজি, সেগুলো নিয়ে 50% মানুষ হতাশ। কর্মসংস্থান নিয়ে 48% মানুষ হতাশ। তাহলে সরকারের উপরে স্যাটিসফাইড কারা? 24 জুলাইয়ের 17 বছরের ফ্যাসিজম পরবর্তী এই সরকারের যদি এই অবস্থা হয়, চোর ডাকাত বদমাশ দিয়ে যদি সরকার পরিচালিত হয়, তাহলে বাংলাদেশের ভবিষ্যৎটা কোথায় আছে? বাংলাদেশের ভবিষ্যৎটা কোথায় আছে? আমি যে সার্ভেটা দিলাম সেটা সমকাল প্রকাশ করেছে সেন্ট্রিস্ট নেশন। এই সার্ভেটা পরিচালনা করেছে এবং এটাকে আমার যুক্তিযুক্ত মনে হয়েছে। বিএনপির দেশ চালানোর ক্ষমতা নাই। বর্তমান সরকার কাছে একটাই দাবি আমার, যদি উনি সরে যায় যান, আমাদের আগের সরকার লাগবে। কারণ আগের সরকার থাকতে আমরা মহিলা মানুষ, যদি সরকার চালাতে না পারে ক্ষমতা থেকে চলে যান। আগের সরকারের সময় আমাদেরকে এমন কাজ করতে হয়নি, এমন বিপদে পড়তে হয়নি। এই কথাগুলো আস্তে আস্তে সামনে আসবে। এগুলা দিন দিন আরও বেশি আকারে প্রকাশ পাবে। আল জাজিরা নিউজ করেছে, তারা বলেছে 6 মাসে তারেক রহমান সরকারের এখন ডেলিভারি করার সময়। 6 মাস বা 2.5 বছর বড় একটা সময়। নিজেদের সরকারকে তারা নিজেদের মহাসচিবকে সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান বানিয়েছে, রাষ্ট্রপতি বানিয়েছে। অযোগ্য লোকদেরকে বসিয়ে বসিয়ে ধরে ধরে এনে দেশকে রসা তুলে নিয়ে যাচ্ছে প্রত্যেক দিন। এই অবস্থায় আল জাজিরা যে নিউজটা করেছে তানভীর চৌধুরী, তিনি বলেছেন 6 months into প্রাইম মিনিস্টার তারেক রহমান's term, মানে 6 মাস হলো, বাংলাদেশ ফেসেস অ্যান এনার্জি ক্রাইসিস অ্যান্ড রাইজিং প্রাইসেস। এনার্জি ক্রাইসিস দেখা দিচ্ছে, জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে। এটা তো মাত্র শুরু, সামনে আরও সেটা ভয়ঙ্কর আকার ধারণ করবে। Young people who ask everything to oust the previous regime now want Rahman to deliver. কিছু একটা দিতে হবে না, খালি কথায় তো আর চিরা ভিজবে না। কোদাল নিয়ে রাস্তাঘাটে বের হলেই কিছু করা হবে না। যেখানে বুদ্ধির কাজ সেখানে কায়িক পরিশ্রমের কাজ নাই। রাস্তায় রাস্তায় বসে বসে গাড়ি চালালে, ট্রাক চালালে সেটা দিয়ে দেশ চালানো যায় না। বুদ্ধির কাজ, পলিসির কাজ, লং টার্ম মিশন ভিশনের কাজ। খালি কথায় চিরা ভিজে না। এদিকে আরেকটা নিউজ এসেছে, গ্যাস নেই, পড়ছে 100 কোটি টাকার কাপড়, বিপর্যস্ত নরসিংদীর শিল্পাঞ্চল। সুতরাং আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সরকারের ব্যর্থতা বড় বড় ঘা হিসেবে ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে। সামনে সেটা আরও বেশি আকারে প্রকাশ পাবে। এই অবস্থায় বাংলাদেশের জনগণের কি করার আছে? বাংলাদেশের জনগণ 71-এ সংগ্রাম করেছে, 90-তে সংগ্রাম করেছে, 11-তে দুর্নীতি বিরুদ্ধে অভিযান চালিয়েছিল, 17 বছরের ফ্যাসিজমের মুখোমুখি হয়েছে, 24-এ একটা বিদ্রোহের, একটা বিপ্লবের, একটা গণ অভ্যুত্থানের অভিজ্ঞতা জাতির সামনে আছে। 17 বছরের গণতান্ত্রিক যে আন্দোলন ছিল, তারপরে আমাদের গণতন্ত্র যদি এরকম অবস্থা হয়,
চোর ডাকাত বদমাশ দিয়ে যদি সরকার পরিচালিত হয়, সরকার যদি দেশের মানুষকে শৃঙ্খলিত করে অসহায় বানিয়ে দ্রব্যমূল্য বাড়িয়ে জনগণের সাথে সিন্ডিকেট বাণিজ্য করে, হাজার হাজার কোটি টাকা জনগণ থেকে লুটে নেয়, সুশাসনের নামে জনগণের সাথে যদি কৌতুক করে, তাহলে জনগণের যাওয়ার জায়গাটা কোথায়? জনগণের যাওয়ার জায়গাটা আমি যেটা দেখতে পাই সেটা হচ্ছে সেই পুরাতন স্বৈরাচার ফ্যাসিজম, সে হাসিনাকেই আমরা দেখি সামনে। সেটাই গার্মেন্টস কারখানার ওই মহিলা বলেছিল, তারেক রহমান দেশ চালাতে পারবে না। হাসিনা সরকার যেভাবে করেছে আমরা সেভাবেই চাই, সেই মহিলা সেটা বলেছে, আমি সেটা বলিনি। গতকালকে একটা নিউজ দেখেছিলাম যে সারা দেশে 1300 কোটি টাকা ব্যয়ে এআই ক্যামেরা বসানো হচ্ছে। আমরা এটার মধ্যে দেখতে পাই যে চীনের যেই কঠোর নিয়ম শৃঙ্খলা বাংলাদেশে সেই ফ্যাসিজমতান্ত্রিক গণচীনের যেই কোটি কোটি মানুষকে নিয়ন্ত্রণের যে উপায়টা তারা ইউজ করছে, সেই ইউজ করার চেষ্টাটা আমরা দেখতে পাচ্ছি। ট্রাফিক নিয়ন্ত্রণ করার জন্য ক্যামেরা বসাচ্ছে, কিন্তু এটাই আবার কি হবে, পরবর্তীতে যখন মিছিল মিটিং করতে যাবে, আন্দোলন করতে যাবে, এই ক্যামেরাগুলাই তখন হয়ে যাবে হচ্ছে গিয়ে নজরদারির ক্যামেরা হয়ে যাবে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি তারেক রহমান সরকার বাংলাদেশকে গণতন্ত্র তো দিচ্ছেই না, স্বৈরাচার থেকে ফ্যাসিজম থেকে ধীরে ধীরে সুপার ফ্যাসিজমের দিকে একটু একটু করে যাচ্ছে। সাংবাদিক মাসুদ কামাল যেটা বলেছে, এই রকমের দলবাজি দলকানা সরকার আমরা আগে দেখিনি। প্রথম আলো নিউজ করেছে সরকার এবং বিএনপির মধ্যে যে পার্থক্য থাকার কথা ছিল, সরকার হচ্ছে 20 কোটি মানুষের জন্য, বিএনপি হচ্ছে একটা রাজনৈতিক দল, কিন্তু আমরা দেখতে পাই সরকার এবং বিএনপি মিলেঝুলে একাকার হয়ে যাচ্ছে। তার ইউনূস সরকারের সময় যে সংবিধান সংস্কার, সরকার এবং দলের মধ্যে যে পার্থক্য, সরকারের প্রধান এবং দলের প্রধানের মধ্যে যে পার্থক্য নিয়ে আসা নানা রকমের আলাপ আলোচনা ছিল, গণভোট, জুলাই সনদ, এগুলো সবগুলোকে আমরা দেখতে পাই বিএনপি আস্থা করে ফেলে দিয়েছে, ডাস্টবিনে ফেলে দিয়েছে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ দিন থেকে দিন খারাপ থেকে খারাপের দিকে যাচ্ছে। কর বাড়িয়ে, টাকা ছাপিয়ে, শিল্পায়ন বন্ধ করে দিয়ে, গ্যাসের সাপ্লাই দিতে না পেরে, বিদ্যুতের সাপ্লাই দিতে না পেরে, কর্মসংস্থানের ব্যবস্থা করতে না পেরে, বেতন ভাতা বাড়ায় 20 কোটি মানুষের দেশের কি উদ্ধার করবে সেটা আমরা জানি না। টাকা পয়সা ছাপাবে, মূল্যস্ফীতি হবে, মুদ্রাস্ফীতি হবে, আলটিমেটলি দেশের অর্থনীতি ধ্বংস হতে হতে তলান্তে গিয়ে নেমে যাবে, দেশের মধ্যে বিদ্রোহ তৈরি হবে। আমরা যেটা দেখতে পাচ্ছি, এই সরকার খুব বেশি দিন টিকতে পারবে না। এই সরকার এইভাবে চললে, অর্থনীতি যদি এইভাবে চলে, সরকারের মন্ত্রণা যদি এভাবে চলতে থাকে, পলিসি যদি এভাবে চলতে থাকে, আমরা দেখতে পাচ্ছি এই সরকার খুব বেশি দিন টিকতে পারবে না। ব্যর্থতা তাদেরকে চারদিক থেকে ঘিরে ধরেছে। তাদেরকে ফ্যাসিজম প্রতিষ্ঠা না করা, সুপার ফ্যাসিজম প্রতিষ্ঠা না করে, সেজন্য আমরা দেখতে পাই সরকারি কর্মকর্তা কর্মচারী, পুলিশ প্রশাসন, আর্মি তাদের বেতন বাড়াচ্ছে। অর্থনীতির এই খারাপ অবস্থার মধ্য দিয়ে সরকারের এই যে বেতন ভাতা ভাড়া দেয়া, নিজেদের জন্য রাজকীয় জীবনযাপন নিশ্চিত করার যে চেষ্টা, সেটা আমাদেরকে বলে সরকার অলরেডি জনবিচ্ছিন্ন হয়ে গেছে। সরকার পুলিশ প্রশাসন সেনাবাহিনী এদের উপর ভর করে, সুপার ফ্যাসিজমের উপর ভর করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছে। এই যদি অবস্থা হয়, বাংলাদেশের ভাগ্যে আর কিছুই নাই। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যেই কুমড়া বাংলাদেশের জন্য সেই লাউ অপেক্ষা করছে। ব্যর্থতা সরকারকে চারদিক থেকে ঘিরে ধরছে। অর্থনীতি জবুথুবু হয়ে পড়ে আছে, বিদ্যুতের সাপ্লাই নাই, গ্যাসের সাপ্লাই নাই, কর্মসংস্থানের ব্যবস্থা নাই, গার্মেন্টসে প্রাণ চাঞ্চল্য নাই, বিদেশি বিনিয়োগ আসতেছে না, বাংলাদেশ থেকে রপ্তানি বাড়তেছে না। আলটিমেটলি সরকারের সফলতা কোন জায়গাতে?
মতামত জানাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।